জবে কান দেবেন না। তারাবি এবং সেহরির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করবেন কিনা এটা আমি জানতে চাই। এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে গেলে সেই ধরনের আন্দোলন লাগবে। আমি তো জেলখানায় কোনো অপরাধ করি, আমি রাজনীতি করি। আমি রাজনীতি করি, আমি গর্বের সাথে আমি বলি আমি ছাত্র অধিকার পরিষদের রাজনীতি, আমি দেশের মানুষের জন্য কাজ করি। আজকে এই সরকার দ্রব্যমূল্যের লাগাম টানার কথা বলছে না, আজকে দ্রব্যমূল্যের দাম কমানোর কথা বলছে না, কিভাবে দ্রব্যমূল্যের দাম কমানো যায়, কিভাবে ক্রয় ক্ষমতার নাগালে রাখা যায় সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। প্রতি রমজান মাসেই কিন্তু ইফতার সেহরির সময় কারেন্ট চলে যায় বা তারাবির সময় কারেন্ট চলে যায়। এবার সংসদের সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছে একজন মন্ত্রী। জবাবে কি বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার চ্যুত করতে হলে বা তাকে চেয়ার থেকে ক্ষমতা থেকে নামাতে হলে কঠিন থেকে কঠিন আন্দোলন করতে হবে। সুব্রত রায় চৌধুরী একজন নেতাকর্মী এমন একটি বক্তব্য দিয়েছে এবং কি জেল থেকে বের হয়েই গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি নিয়ে লাইভ টকশোতে তুমুল আলোচনা, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এই তো মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি। এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সবার কথাগুলো শুনবেন। চলুন আর কথা না বাড়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন একটি লাইভ টকশো দেখে আসি। আজকে এই সরকার দ্রব্যমূল্যের লাগাম টানার কথা বলছে না, আজকে দ্রব্যমূল্যের দাম কমানোর কথা বলছে না, কিভাবে দ্রব্যমূল্যের দাম কমানো যায়, কিভাবে ক্রয় ক্ষমতার নাগালে রাখা যায় সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, সেটা নিয়ে তাদের কোনো স্ট্র্যাটেজি নেই, কৌশল নেই, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, অ্যাকশন নেই। কিন্তু তাদের মাথা ব্যথাটা এই ইফতার পার্টি কিভাবে বন্ধ করা যায়, এটি পরিষ্কারভাবে একটি ভারতীয় এজেন্ডা এবং ভারতের প্রেসক্রিপশনে আমাদের এই যে ধর্মীয় মূল্যবোধের একটা বন্ডিং, মুসলমানদের দীর্ঘদিনের যেটা ইসলামিক একটা ঐতিহ্য, এটাকে নষ্ট করা একটা পায়তারা। প্রথমত এই যে আমাদের দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, এটা আসলে কিভাবে হলো এবং এটা লাগাম টানার সক্ষমতা এই সরকারের কতটুকু আছে, এটা একটা বড় প্রশ্ন আজকে দেখা দিয়েছে। কারণ আপনি যারাই বলি বর্তমান যে অবৈধ ভোটারবিহীন সরকার ক্ষমতায় রয়েছে, তাদের আসলে ন্যূনতম ক্ষমতা নেই, পাওয়ার নেই এই দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার কিংবা দ্রব্যের দাম বাড়ানোর। কারণ এই পুরো দেশটা কতিপয় মাফিয়া শিল্পগোষ্ঠীর হাতে আজকে কুক্ষিগত। এটা একটা অলিখিত বিটার ট্রুথ বলে একটা যে কথা রয়েছে, সেটাই যে আজকে এই পুরো দেশ নিয়ন্ত্রণ করছে কতিপয় শিল্পগোষ্ঠী। সালমান এফ রহমান, এস আলম গ্রুপ, এরকম 2-4টা শিল্পগোষ্ঠী এই পুরো দেশটাকে আজকে নিয়ন্ত্রণ করছে এবং এদের পাওয়ার ক্ষমতা এতটাই ব্যাপক এবং বিস্তৃত, এরা চাইলে একটা সরকারকে ধরেন যে টেনে হিচড়ে ডানে বামে ঘুরাতে পারে। সুতরাং আজকে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার ক্ষমতা নেই যে এস আলম গ্রুপের উপরে খবরদারি করা কিংবা আপনার ওই ভ্যাকসিনের উপরে খবরদারি করা কিংবা আপনার ওই বসুন্ধরা গ্রুপের উপরে খবরদারি করা ইত্যাদিতে, এই সুযোগটা নেই। তো যাই হোক, এটি আপনারাও জানেন, আমরাও জানি। আজকে মূলত যে বিষয়টি আসলে আলোচনায় আসছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ইফতার পার্টি না করার আহ্বান জানিয়েছেন এবং এটিকে অনেকে পজিটিভলি কিংবা ইতিবাচক হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। দেখুন, এটি পরিষ্কারভাবে একটি ভারতীয় এজেন্ডা এবং ভারতের প্রেসক্রিপশনে আমাদের এই যে ধর্মীয় মূল্যবোধের একটা বন্ডিং, মুসলমানদের দীর্ঘদিনের যেটা ইসলামিক একটা ঐতিহ্য, এটাকে নষ্ট করা একটা পায়তারা। কারণ আমরা তো জানি এই ইফতারের মাধ্যমে মুসলমানদের একে অপরের প্রতি একটা বন্ডিং তৈরি হয়, একে অপরের দুঃখ কষ্টগুলো আমরা বুঝতে পারি, আমরা ভাগাভাগি করে নেই। ইফতারে যখন একজন ধনী তার পাশে তার ডানে বামে একজন গরিব বসে একসাথে ইফতার করে, এর মাধ্যমে আমাদের ভিতরে যে অহংকার, আমাদের ভিতরে যে দূরত্ব, যে ডিস্টেন্স, ধনী গরিবের যে বৈষম্য, এগুলো অনেকাংশেই এই ইফতারের কারণে কমে আসে। সুতরাং এই জিনিসটাকে পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে, তাদের পরিকল্পনায় আজকে এ ধরনের সরকারি মদদে সরকারের পক্ষ থেকে এ ধরনের আহ্বান জানানো হচ্ছে। আজকে এই সরকার দ্রব্যমূল্যের লাগাম টানার কথা বলছে না, আজকে দ্রব্যমূল্যের দাম কমানোর কথা বলছে না, কিভাবে দ্রব্যমূল্যের দাম কমানো যায়, কিভাবে ক্রয় ক্ষমতার নাগালে রাখা যায় সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, সেটা নিয়ে তাদের কোনো স্ট্র্যাটেজি নেই, কৌশল নেই, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, অ্যাকশন নেই। কিন্তু তাদের মাথা ব্যথাটা এই ইফতার পার্টি কিভাবে বন্ধ করা যায়। কারণ এই ইফতার পার্টি বন্ধ করলে বিরোধী দলগুলোর মধ্যে যে একটা সুসম্পর্ক, সামাজিক বন্ধন এই ইফতারকে কেন্দ্র করে, পবিত্র রমজানকে কেন্দ্র করে গড়ে ওঠে, এটা নষ্ট হয়ে যাবে, এটার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, এটা ভাঙতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের মুসলমানরা অনেক অনেক ধর্মভীরু। এই মুসলমানদের যে ধর্মভীরুতা, এখানে কিভাবে একটা দূরত্ব তৈরি করা যায়, কিভাবে এদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করা যায়, কিভাবে এর মধ্যে একটা ফাটল সৃষ্টি করা যায়, এটা নিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে। তার ওই বহিঃপ্রকাশ আমরা মনে করি প্রধানমন্ত্রীর এই যে একটি ঘোষণা, তিনি আজকে ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছেন কিংবা এরকম ঘোষণা দিচ্ছেন, অথচ তিনি এটা বলতে পারেন না যে আপনারা বেশি করে ইফতার মাহফিলের আয়োজন করেন, আমরা দাম কমাচ্ছি। আপনি আজকে দেখেন পশ্চিমা বিশ্বের দিকে দেখেন, যারা অমুসলিম খ্রিস্টান রাষ্ট্র, তারা পর্যন্ত এই পবিত্র রমজানের সম্মানার্থে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়। আজকে মধ্যপ্রাচ্যের দিকে তাকান, গত পরশুদিন সম্ভবত দেখলাম সংযুক্ত আরব আমিরাতে 10 কোটি মিলিয়ন ডলারের মূল্যের পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তারা কমিয়ে দিয়েছে এই রমজান কেন্দ্র করে। কাতার, আপনার দুবাই, এরকম প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের দেশ রমজান আসলেই তারা দ্রব্যমূল্যের দাম অনেকাংশে কমিয়ে দেয়, জনগণের ক্রয় ক্ষমতার নাগালে নিয়ে আসে। আর বাংলাদেশে রমজান আসলেই এই মাফিয়া আওয়ামী যে লুটেরা, এই লুটেরাদের যেন ঈদ একটা উৎসব আগেই শুরু হয়ে যায়, 1 মাস আগেই, তারা যেন লুটপাটের একটা মহোৎসব শুরু করে দেয়। তাই হচ্ছে আজকে দেখেন যে জিনিসের দাম 200 রোধ করার জন্য আসলে বড় বড় ইফতার পার্টিতে
অপচয় করা হয় অনেক বেশি। আজকে এই যে অপচয়ের কথা বলা হচ্ছে, অর্থটা তিনি ওই আপনি অর্থটা দেখেন গরিব এই কোনো জয় মানুষকে বাংলা দিয়ে দেওয়ার জন্য। কনসার্টের নামে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা কনসার্ট করে একটা প্রত্যেক বছর, সেখানে 150 থেকে 200 কোটি টাকা বাজেট করে। এরকম নানাবিধ অপ্রয়োজনীয় প্রোগ্রাম, কর্মসূচি, মিটিং, মিছিল, রাষ্ট্রীয় খরচে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে শত শত নয় হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হচ্ছে। আওয়ামী লীগের একজন নেতা একাই 30,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ওই 30,000 কোটি টাকা দিয়ে এরকম 30 বছর ইফতার মাহফিল করলেও সমপরিমাণ টাকা খরচ হবে না। তাহলে একজন নেতাই যদি আওয়ামী লীগের এত হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, ওই টাকা দিয়ে তো 30 বছর আমরা ইফতার মাহফিল করলেও শেষ হবে না। তাহলে আপনি ওই পাচার রোধে কি উদ্যোগ নিয়েছেন? ওই পাচার রোধে আপনার উদ্যোগ কি? আপনি কি করেছেন? আপনার সিদ্ধান্ত কি? সেদিকে তাদের মাথা ব্যথা নেই। আওয়ামী লুটেরা দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, এটা নিয়ে কথা নেই, মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা কিভাবে ইফতার মাহফিল বন্ধ করা যায়। এই ইফতার মাহফিল বন্ধ করার জন্য নানাবিধ থিওরি, নানাবিধ তত্ত্ব আজকে জনগণের সামনে হাজির করা হচ্ছে, যে এখানে অপচয় হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। এগুলো স্রেফ জনগণকে এক প্রকারের বোকা বানানো ছাড়া অন্য কিছু নয়। কয়েকদিন আগে একজন বুদ্ধিজীবী, তিনি এই যে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ইনশাল্লাহ, এই শব্দগুলো নিয়ে তাদের চুলকানি। আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী নেতা, মানে আলহামদুলিল্লাহ বলাতে তাদের চুলকানি শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলা যাবে না, ইনশাল্লাহ বলা যাবে না, এগুলো মানে মৌলবাদী শব্দ, এগুলো আপনার ওই উগ্রবাদী শব্দ, ইত্যাদি ইত্যাদি, জঙ্গি টাইপের শব্দ। অথচ তাদের নেতা বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণে তিনি নিজেই ইনশাল্লাহ পাঠ করেছেন, নিজেই ইনশাল্লাহ বলেছেন। তাহলে এই আওয়ামী লীগের আজকে যারা ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ চুলকানি, এরা কি তাহলে বঙ্গবন্ধুকে অনুসরণ করে না, বঙ্গবন্ধুকে মানে না? এখন কি প্রিয় দর্শক শ্রোতা, লাইভ টক শোটি আপনারা দেখলেন এবং তার কথাগুলো শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলবো না, একটা কথা সাধারণ জনতার পক্ষে বলবো, সেটা হলো এই যে রমজান মাস আসতেছে, আমরা চাই সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসের, নিত্য পণ্যের দামগুলো কমিয়ে দেওয়া হোক। কারণ একটা সাধারণ মানুষ রমজান মাসে একটু ভালো খাওয়া দরকার, তা না হলে তো সারাদিন কষ্ট করে রোজা রাখা, বোঝেন নাই? একটু রাত্রে ভালো মন্দ খেলো, দুধ দিয়ে ভাত খেলো, কলা খেলো, বা ইফতারির সময় একটু পুষ্টিকর কিছু খাদ্য খেলো। এখন সব কিছুর যদি দাম বেড়ে যায়, হ্যাঁ, দেখেন এই যে সারাদিন ক্লান্তির পরে যখন ইফতারির সময় চিনিদের শরবত গুলিয়ে খেতে হয়, সেই চিনির দামটা বেড়ে যাচ্ছে। তাহলে মানুষ কিভাবে কি করবে? মুরগির দাম বৃদ্ধি, সব কিছুর দাম বৃদ্ধি, মানুষ আসলে চলবে কিভাবে? তো আমরা সাধারণ জনগণ মানুষের পক্ষ থেকে আমরা চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাই, সকল কিছুর যেন দাম কমিয়ে আনা হয়। আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, যে প্রত্যেক রমজান মাসে দেখা যায় সেহেরি, তারাবি, ইফতারির সময় কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়। এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। চলুন প্রিয় দর্শক শ্রোতা, সেই ভিডিওটি দেখে আসি। গুজবে কান দেবেন না। বিশেষ করে তারাবি এবং সেহরির সময় পুরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করবেন কিনা, এটা আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পর্যায়ে থাকবে, তাহলে কিন্তু আর বিদ্যুতের সংকটটা তারাবি বা সেহরির সময় হবে না। আমার সম্পূর্ণ প্রশ্ন, প্রতি বছর রমজান মাস আসলে দেখা যায় ইফতার সামগ্রী সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হুট করে বেড়ে যায়। অথচ রমজান মাস সারা বছরের অন্যান্য সময়গুলিতে এই সকল খাদ্যদ্রব্যের দাম মানুষের ক্ষমতার মধ্যে থাকে। ব্যতিক্রম ঘটে কেবল রমজান এলেই। এই সময় অধিক মুনাফালোভী কিছু ব্যবসায়ী অবৈধ অনৈতিকভাবে কিছু পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার হীন প্রচেষ্টা চালায়। এমত অবস্থায় এই রমজান মাসে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বস্তির মধ্যে রাখতে অবৈধ গুদামজাত এবং সিন্ডিকেটদারীদের এবং বিশেষ করে বিএনপি জামাতের গুজবের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলবো, গুজবে কান দেবেন না। কাজে সকলে যদি সচেতন থাকেন আর গুজবে কান না দেন, তাহলে গুজব ছড়িয়ে আসলে এই সমস্যা করতে পারবে না। আর মজুদ যাতে করতে না পারে, তার জন্য কী কী করণীয়, সেটা কিন্তু আমার প্রশ্নের উত্তরে আমি ইতিমধ্যে বলে দিয়েছি। কারণ সেখানে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। কাজে এটা পুনরাবৃত্তি করতে চাই না। তবে অসাধু ব্যবসায়ীরা যাতে কোনো রকম মানুষের এই খাদ্য নিয়ে কোনো রকম খেলতে না পারে, সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন রয়েছি। সেই সাথে সাথে আরেকটা বিষয় আমি বলতে চাই, বহু পণ্য আমাদের আমদানি করতে হয় পরনির্ভরশীল। আমরা পরনির্ভরশীলতা কাটিয়ে উঠে নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজেদের উৎপাদন বাড়াতে চাই। আর তাছাড়া প্রতিটি দোকানে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে এই ইফতারের যে সামগ্রী, প্রতিটি জিনিসের মূল্যটা কি, সেই মূল্যের একটা তালিকা টাঙানোর নির্দেশও দেওয়া হয়েছে। কাজে তালিকাটা যদি প্রতিটি দোকানে টাঙানো থাকে, তাহলে ভোক্তা কিন্তু সেটা দেখতে পারে এবং কোনো রকম তাকে ফাঁকি দেওয়া হচ্ছে কিনা সেটাও সে ধরতে পারবে। কাজে এই জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। আবারও আমি সকলকে অনুরোধ করবো, গুজবে কান দেবেন না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম নাটোর 1, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ আলী আজমের প্রশ্নের উত্তরে সুন্দরভাবে গোটা জাতিকে উপস্থাপন করেছেন এবং গোটা জাতি সেটার সম্মুখে আছে। গোটা জাতি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বুধবারে উনি কথা বলেন এবং তার বিস্তারিত আলোচনার মধ্যে গোটা জাতি আশ্বস্ত হয়েছে যে আমাদের এবার ভালো চলবে। আমার প্রশ্ন,
মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে, সেটা হচ্ছে যে গোটা বাংলাদেশে উন্নয়নের পাশাপাশি আমার বিশ্বাস এই 15 বছরে সারা বাংলাদেশের টিনের এবং ছাউনির কোনো মসজিদ এখন কিন্তু নাই। এই উন্নয়নের ধারা কিন্তু গ্রামের প্রত্যন্ত শতভাগ বিদ্যুতের কারণে সব মসজিদ কিন্তু পাকা এবং সুন্দর সুন্দর মসজিদ টাইলস দিয়ে নির্মিত হচ্ছে। অনেক মসজিদগুলো কিন্তু এসি হচ্ছে। এখন আমার এই ঈদ, এই বিশেষ করে তারাবি এবং সেহরির সময় পুরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করবেন কিনা, এটা আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমরা অনেক টাকা খরচ করি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করি এবং ভর্তুকি মূল্যে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করে থাকি। সেই ক্ষেত্রে এখন বিশ্বব্যাপী তেলের দাম, এলএনজির দাম, পরিবহন সবকিছুই মূল্য বেড়ে গেছে। সে কারণেই তারপরেও কিন্তু আমাদের প্রচেষ্টা রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেবার। তবে এটা ঠিক যে যেহেতু আমাদের জ্বালানি তেল বা এলএনজির সংকট আছে, সেহেতু সময় সময়, তাছাড়া আপনারা জানেন যে যান্ত্রিক ব্যাপার, অনেক সময় কোনো কারণে বিদ্যুৎ উৎপাদন একটু হ্রাস পায় বা ব্যাহত হয়। তো সেই জন্য ইতিমধ্যে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, তারাবি নামাজের সময় বা সেই সময় বিদ্যুতের সমস্যা হবে না, বরং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যদি প্রয়োজন হয়, যখনই প্রয়োজন হবে, অন্তত দিনে কোনো এক সময় যখন বেশি বিদ্যুতের প্রয়োজন নাই, সেই সময়টায় 2-3 ঘন্টা যদি লোডশেডিং করে দেওয়া যায়, সহনীয় পর্যায়ে থাকবে, তাহলে কিন্তু আর বিদ্যুতের সংকটটা তারাবি বা সেই সময় হবে না। সেটা আমাদের প্রচেষ্টা সেভাবেই থাকবে। একসময় তো বাংলাদেশে বিদ্যুৎ পেতেনই না, 10 ঘন্টা 12 ঘন্টা বা দিনের পর দিন লোডশেডিং থাকতো। এখন তো আর সেটা থাকে না। তবে আমার মনে হয় একটু মাঝে মাঝে থাকা ভালো, মানুষ তাহলে অতীতকে আর ভুলে যাবে না, অন্তত উপলব্ধি করবে যে কোথায় ছিলাম আর কোথায় এসেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখলেন এবং শুনলেন, জানলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো জেল থেকে বের হয়ে একজন গণ অধিকার পরিষদের নেতাকর্মী কী ফাঁস করে দিলেন। চলুন ভিডিওটি দেখে আসি। দেখার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমি তো জেলখানায় কোনো অপরাধ করি, আমি রাজনীতি করি। আমি রাজনীতি করি, আমি গর্বের সাথে আমি বলি আমি ছাত্র অধিকার পরিষদের রাজনীতি, আমি দেশের মানুষের জন্য কাজ করি। আমাকে জেল দিবেন, দেন। সারা জীবন জেলে রাখবেন, রাখেন। ফাঁসি দিবেন, দেন। আমি মানুষের অধিকার নিয়ে কথা বলি, সত্যের পক্ষে আছি। আমি এইসব কিছু ভয় করি না। কিন্তু আমার ছেলের সামনে তো আপনারা লিখে রাখবেন যে ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদ, অধিকার পরিষদ, কিন্তু সেখানে তারা রিপোর্ট লিখে রেখেছে, মানে জেলখানার ভিতরেও আমার রাজনৈতিক পরিচয়কে তারা হরণ করেছে। এইভাবে করে তারা সেখানে আমার উপর অত্যাচার করেছে। আমি সূর্যের আলো দেখতে পেতাম না, আমি সেখানে বাতাস খেতে পেতাম না। সবাই ঘুরে বেড়াতো আলো বাতাস খেতে, কিন্তু আমাকে সেই সুযোগ দেওয়া হতো। একটা পর্যায়ে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে যাই এবং এখনও আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দুর্বল হয়ে গেছে। আমার পায়ে একবার ইনফেকশন হয়ে ফুলে পুজ হয়ে গেছে, কারণ আমার তো ইমিউনিটি দুর্বল। ডাক্তারের কাছে গেলে তিনি বলেন যে আপনি এই অবস্থা থাকলে আপনার পাখি দেবেন, আপনি দ্রুত অ্যান্টিবায়োটিক সেবন করবেন। তারপরেও তারা আমাকে সেই সেল থেকে ছাড়ে নেই। এইভাবে তারা আমার প্রতি অমানবিক দিয়েছে। আপনারা তো অনেক সময় শুনেন যে আমাদের দেশের অনেকেই বিভিন্ন জায়গায় নিয়ে গুম করে রেখে তাদের কাছ থেকে মুক্তিপণ নেয়। আমাদের দেশের জেলখানাগুলোতে এইভাবে করে বন্দীদেরকে নিয়ে সেখানে যেভাবে করে টর্চার করে টাকা আদায় করা হয়, এটা আপনারা জানেন না। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে এরকম টর্চার আগে অনেকের উপরে করা হয়েছে, অনেকের উপরে নির্যাতন করা হয়, কিন্তু ভয়ে তারা বাইরে সেগুলো বলে না। কিন্তু আমি বলতেছি, এবং নূর ভাই গণ অধিকার পরিষদের সভাপতি উনিও বলেছেন একটা সংবাদ সম্মেলনে, আমি সব কথা গুছাই বলতে পারছি না, অনেক কিছু বলে গেছি, মানে মনে করতে পারছি না, কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে বলতে পারছি না। একটা সংবাদ সম্মেলনে সব কিছু বুঝাই, সব কথা, যত অন্যায় অপরাধ তারা করছে আমার সাথে যা কিছু, আমি সব কিছু দেশবাসীর উদ্দেশ্যে, যারা বিশ্ববাসীর উদ্দেশ্যে বলবো। এবং আমি ভয় করি না, ভয় এটাই যে আমি বলবো আমাকে কিন্তু তারা আবার গ্রেফতার করবে, আবার রিমান্ডে নেবে, আবার জেলে দেবে। এই ভয়ে অনেকেই বলে না, আবার টর্চার করবে, কিন্তু আমি ভয় করি। আমাকে মেরে ফেলুক, রিমান্ডে নেক, যা কিছু করুক, আমি মানুষের উদ্দেশ্যে সব কিছু বলবো। আর আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে দেশবাসীর প্রতি এটা যে আপনারা আমার জন্য দোয়া করছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর আমি আশঙ্কা করতেছি আমার সাথে তারা যে কঠিন ব্যবহার করেছে, রুড়ো অমানবিক ব্যবহার করেছে, পশুর মতো, পশুর চেয়ে অধম আচরণ করেছে, হয়তো সামনে তারা আমাকে মেরে ফেলতে পারে যে কোনো দুর্ঘটনা বা যে কোনো কিছু করে। আমি আপনাদের দোয়া চাই যেন আপনাদের জন্য আমি যেন কথা বলতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আমি যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি, আমি যেন এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি। আর নেতাকর্মীরা যারা তাদের জীবন বাজি রেখে দেশের জন্য আন্দোলন করেছেন এবং আমার জন্য কথা বলেছেন, তারা আমার পরিবারের অংশ, আমার আত্মার আত্মীয়। আমি আমার বাবা মার একমাত্র ছেলে, আমার একটা বোন আছে, আমার কোনো ভাই নেই। সেই জায়গা থেকে তারা সবাই আমার ভাই। আমি আমার বাবাকে বলেছি তোমার এক সন্তান জেলখানায়, তোমার শত শত হাজার হাজার লাখো লাখো ছেলে মেয়ে আছে দেখো বাইরে। আপনারা আমার পরিবার, এই দেশের মানুষ আমার পরিবার, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমার একমাত্র সম্বল। এইটুকু বলেই শেষ করবো যে আমাকে যেভাবে রেখেছে, একদিন একজন কারারক্ষী আসছেন, এসে
উনি যখন দেখছেন যে সবাইকে ছেড়ে দিছে 1 ঘন্টা সকাল বিকাল হাঁটাচলা করার জন্য, রোদ বাতাস খাওয়ার জন্য, কিন্তু আমাকে ছাড়তেছে না, তখন উনি বলতেছে রাইটারকে যে উনি কি পশু নাকি, উনি তো মানুষ, ওনাকে এইভাবে রাখছেন কেন, এইভাবে যদি রাখে তাকে উনি তো অসুস্থ মারা যাবে, উনি কি পশু নাকি, ওনাকে ছাড়েন। তখন রাইটার বললেন যে এটা কর্তৃপক্ষের নির্দেশ, জেল কর্তৃপক্ষের, তাকে ছাড়া যাবে না। এবং আমি যে চুল কাটবো, জেলখানায় ফাইল থাকে প্রতি সপ্তাহে একদিন চুল কাটার জন্য, যে সূর্যমুখিত ফাইল থাকে, সবাইকে চুল কাটার জন্য ছেড়ে দেওয়া হয় যারা বের হয়ে চুল কাটে। কিন্তু আমি এমন ভয়ঙ্কর একজন ব্যক্তি হয়ে গেছি এই সরকারের জন্য, আমি এমন দুর্ধর্ষ ব্যক্তি হয়ে গেছি, আমাকে চুল কাটার জন্য পর্যন্ত তারা ছাড়া, এটা ছাড়া যাবে না, আমার বের হওয়ার নাকি অনুমতি নেই, চুল পর্যন্ত আমাকে কাটতে হবে। আমার নেতাকর্মীদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, তাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে তারা আমাকে বাধ্য হয়েছে সূর্যমুখী থেকে আমাকে আরেকটা ছেলে আমাকে শিফট করার জন্য। আমাদেরকে কিন্তু করুণা করে নাই, আমাদেরকে ভিক্ষাও দেয় নাই, আমাদেরকে অনুনয় বিনয়ের প্রতিদান দেয় নাই। আমার নেতাকর্মীরা প্রতিবাদ করে তারা আমার অধিকার আদায় করে দিয়েছে। এই জন্য আমি নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ, আমি নিজে গর্ব করি যে আমরা we didn't bow down our head to this fascism, আমরা মাথা নত করে দিই, we continuously upholding our head to this nation against this fascism, terrorist power, militant power of our military. আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চিকিৎসা নিতে হবে কিছুদিন, দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি, আপনাদের অধিকার আদায়ে, ছাত্র সমাজের অধিকার আদায়ে আমি যেন রাজপথে থাকতে পারি। এবং আইনজীবীরা যারা আমাদের আইনি সেবা দিয়েছেন, আমি তাদের প্রতি আমার from my core of heart I am thankful to you and I am very much grateful to you. আপনারা আমার জন্য এই দুঃসময়ে আপনারা আমার জন্য কাজ করছেন। এবং ইউনাইটেড লয়ার্স ফোরামের নাম আমি পত্রিকায় পড়েছি, শুনেছি আমার নেতাকর্মীরা বলেছেন, এবং আমি কায়সার কামাল ভাই সহ বিএনপির আইনজীবী যারা সহযোগিতা। এবার আমরা প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি, আরেকটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো সকলকে ঐক্যবদ্ধ হয়ে কঠিন থেকে কঠিন আন্দোলনে নামতে হবে, সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে, এমন একটি বক্তব্য দিয়েছে বিএনপির একটি বৈঠক সভায় বিএনপির একজন নেতাকর্মী সুব্রত রায় চৌধুরী। চলুন তার বক্তব্যটি শুনে আসি। এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে গেলে সেই ধরনের আন্দোলন লাগবে যে আন্দোলনের চোটে শেখ হাসিনা ভেসে যাবে। শেখ হাসিনা বলছে না দুর্ভিক্ষ আসতেছে, ইলেকশনের আগে বলেছিল, কিন্তু আপনারা কি কিছু বুঝতে পারছেন? উনি দুর্ভিক্ষ ডেকে আনতেছে, শত শত ট্রাক কচুরমুখী নিয়ে আমাদের বর্ডারে নাকি ঢুকে যাচ্ছে। কচুরমুখী কখন খায়? 43-এর দুর্ভিক্ষের কথা তো গল্প শুনেছেন। এই লতা পাতা খেয়ে গরু ছাগলের মতো মানুষকে বাঁচতে হয়েছে, এবং কচুরমুখী একটা খাদ্য ছিল আর কি। এখন মোদী সাহেব কচুরমুখী দিয়ে শেখ হাসিনার যে ভবিষ্যৎবাণী বাংলাদেশের দুর্ভিক্ষ হবে সেটা কি ত্বরান্বিত করতেছে মনে হয়। ওই কাদের সাহেব আছে না, আমরা বলতে চাই না, ওনাকে জনগণ বলে খাওয়া কাদের। বিএনপি নাকি লাঠি বক দিয়ে নালিশ করতে গেছে, কত বড় মানে একটা কি বলবো, আর রাজনৈতিক ভাষা খুঁজে পাচ্ছি না। একবার বলেছিলাম পাগল, 3 পাগল, ওই যে হাসান মাহমুদ একটা, ওবায়দুল কাদের একটা, আরেকটা আমাদের শাহজাহান ওমর, 3 পাগলের মেলা হয়েছে ওখানে। শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে। আমরা যে একটা বীরের জাতি, আমরা যে বিশ্বে মাথা উঁচু করে কথা বলতে পারি, দাঁড়াতে পারি, সেই কোমরটাও আমাদের ভেঙে দিয়েছে, আমাদের পুরা জাতিকে আজকে মেরুদণ্ডহীন করে দিই। গত 15-16 বছর ধরে বাংলাদেশের ঘরে ঘরে পিতার কান্না, মায়ের কান্না, বোনের কান্না, ভাইয়ের কান্না, স্ত্রীর কান্না আমরা কিন্তু শুনেই যাচ্ছি একের পর এক। কত আর অত্যাচার, কত আত্মত্যাগ। মুক্তিযুদ্ধের পরে আমার তো মনে হয় এই ফ্যাসিস্ট সরকারের আমলে এত নির্যাতন, এত নিপীড়ন, এত আত্মত্যাগ, এটা কবে শেষ হবে? কি মাইক ডিস্টার্ব হয়ে গেছে? সম্মানিত সভাপতি জনাব এম রকিবুল ইসলাম রিপন, সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের জাতীয় নেতা, সকলের শ্রদ্ধাভাজন আব্দুল্লাহ নোমান ভাই, আমার অগ্রজ, চট্টগ্রাম কলেজের ছাত্র জীবনে আমাদের নেতা, রোল মডেল। চট্টগ্রাম কলেজে আমরা ছাত্র ইউনিয়ন বা ছাত্রলীগ করতে পারি নাই, আমাদেরকে অন্য নামে করতে হয়েছিল।
নোমান ভাইয়ের সংগঠন ছিল ইউএসপিপি, সম্মিলিত ছাত্র প্রগতি সংঘ, আর ছাত্রলীগের ছিল যাত্রিক নোমান ভাই। তো ওনাদের হাতে করে দিয়ে আমাদের রাজনীতিতে বড় হওয়া। আসলে ওই সময়টা আমরা সামনে বসে ওনাদের বক্তব্য শুনতাম ঘন্টার পর ঘন্টা। আজকে নোমান ভাইয়ের পাশে বসে বক্তব্য দিতে হচ্ছে, এটাও একটা আমাদের গর্বের বিষয়। ছাত্র জীবনের সুযোগ হয় নাই। সে অনেক কাহিনী, অনেক আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে হয়েছে, প্রকাশ্যে সভাও করা যেত না। আমাদের কলেজের পাশে পাহাড় ছিল, পাহাড়ের মধ্যে গিয়ে আমাদের মিটিং করতে হচ্ছে। তবে চট্টগ্রামের সবচেয়ে উজ্জ্বল ছেলে মেয়েগুলো কিন্তু নোমান ভাইয়ের নেতৃত্বে ছিল, এবং খুব বড় বড় পরিবারের ছেলে মেয়েরও ছিল। কাজী সিরাজ মারা গেছে, এর মধ্যে আমার বন্ধু ডক্টর ইউনুসের ভাই কি নাম ওর, জাহাঙ্গীর, সেই একসাথে আমরা বেড়ে ওঠা আর কি। যাই হোক, তার ধারাবাহিকতায় এখনো নোমান ভাইয়ের আশেপাশে ঘুরঘুর করছে আর কি, যে হয়তো আরো অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে। আর মান্না ভাই হয়তো ওনার সাথে ছাত্র জীবনে আমার হয় নাই দেখাশোনা, চট্টগ্রামেরও ভিপি ডাকসুর, আবার ডাকসুতে আসেও দেখি পরপর 2বার ভিপি। তবে একদিন ওই টিএসসির ওখানে একটা প্রোগ্রামে ওনার ভূমিকা আমি দেখেছিলাম, হ্যাঁ, একটু দূর থেকে আর কি, তখন আমার ছাত্র জীবন শেষ। তো যাই হোক, এইভাবে এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যাদের অনেক ঐতিহ্য ছাত্র জীবনের, ছাত্র রাজনীতির ইত্যাদি ইত্যাদি। শেখ হাসিনা বলছে না দুর্ভিক্ষ আসতেছে, ইলেকশনের আগে বলেছিল, কিন্তু আপনারা কি কিছু বুঝতে পারছেন? উনি দুর্ভিক্ষ ডেকে আনতেছে, শত শত ট্রাক কচুরমুখী নিয়ে আমাদের বর্ডারে নাকি ঢুকে যাচ্ছে। কচুরমুখী কখন খায়? 43-এর দুর্ভিক্ষের কথা তো গল্প শুনেছেন। এই লতা পাতা খেয়ে গরু ছাগলের মতো মানুষকে বাঁচতে হয়েছে, এবং কচুরমুখী একটা খাদ্য ছিল আর কি। এখন মোদী সাহেব কচুরমুখী দিয়ে শেখ হাসিনার যে ভবিষ্যৎবাণী বাংলাদেশের দুর্ভিক্ষ হবে সেটা কি ত্বরান্বিত করতেছে মনে হয়? কি বলেন আপনারা? এটা ভয়াবহ অবস্থা। আর অন্য আইটেমগুলোর কথা কি বলবেন আপনি? একসময় বললো আমরা খাদ্য স্বয়ংসম্পন্ন হয়ে গেছি, কি উৎসাহ উদ্দীপনা উদযাপন, কিছু একটা হইলে আমার শেখ হাসিনা শুধু উদযাপন করতে থাকে, সেলফি রানি আবার উদযাপন করতেছে। বাইডেন সাহেব কয়েকটা দাবি ইয়ে দিয়েছেন, কূটনৈতিক ভাষায় কি বলে এগুলো নোমান ভাই? আপনারা তো মন্ত্রিত্ব করেছেন। তো এখন সেটাই খুব প্রচার যে বাইডেন সাহেব নাকি অনেক কিছু লিখেছেন, উনিও আবার একটা প্রত্যুত্তর দিয়েছেন। কোথায় আছি আমরা? খুবই দুর্ভাগ্যের বিষয়। ওই কাদের সাহেব আছে না, আমরা বলতে চাই না, ওনাকে জনগণ বলে কাওয়া কাদের। আরে সেই দিন বলে বিএনপি নাকি লাঠিবদ্ধ দিয়ে নালিশ করতে গেছে, কত বড় মানে একটা কি বলবো, আর রাজনৈতিক ভাষা খুঁজে পাচ্ছি না। একবার বলেছিলাম পাগল, 3 পাগল, ওই যে হাসান মাহমুদ একটা, ওবায়দুল কাদের একটা, আর একটা আমাদের শাহজাহান ওমর, 3 পাগলের মেলা হয়েছে ওখানে। আমি জানি না আমাদের দেশের ভবিষ্যৎ কি। সকলেই এখানে বলেছেন যে ভারত বাংলাদেশকে যেভাবে গিলে ফেলেছে, একটা তো হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। 2014, 18 আর 24 বলার তো দেখা, 2008-9 কি হয়েছে? আপনি ফখরুদ্দিন, মঈনুদ্দিন তারা কি করেছিল? বিএনপি সরকারকে হটিয়ে যারা ক্ষমতায় আসছিল তারা তো আওয়ামী লীগের পারপাসে সার্ভ করেছে সুকৌশলে। সেদিন থেকে ভারত নির্বাচনে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে গেছে। এবং 2008-এর নির্বাচন আমি তো মনে করি এখানেও ফখরুদ্দিন, মঈনুদ্দিন সরকার এবং নির্বাচন কমিশন সকলে মিলেমিশে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা সহ সেই নির্বাচনটা হচ্ছে ভারতের নির্দেশে হয়েছিল। এবং এদের স্টাইলগুলো দেখেন, এক একটা নির্বাচন এক এক স্টাইলে করছে, এবং সবকিছু আসতেছে দিল্লির থেকে।
এবং এখানে ভারতের স্বার্থটা এখন বুঝতে পারছেন যে আমাদের কৃষি খাতটা, কৃষি ব্যবস্থাপনাটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং তাদের উপর নির্ভর করে ফেলেছে। আমাদের সমস্ত আইটেম এখন ওখান থেকে আসছে। তার পাশাপাশি এখানে আদানি সাহেবের কথা বলেছেন, কিছুদিন আগে বিদ্যুতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করেছে তাদের কতগুলো ব্যক্তি বিশেষের মধ্যে। এখন সেই বিদ্যুৎ আমাদের ক্রাইসিস হয়ে গেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, তার বক্তব্যটা আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। মূলত এই 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।